যে মানুষগুলো আসলে অস্থিতিশীল করতে চাচ্ছে তারা আসলে কোনো সময় গণঅভ্যুত্থানের ওই শক্তি হতে পারে না এবং তারা আমাদের ওরকম পরিচিতও না। তারা পরিচিত, তারা সেই শাহবাগের সময় তাদের সেই উত্থান ছিল, যে লাকি আক্তার সহ এই মানুষগুলো এত সময় যে আন্দোলনগুলো হলো, আপনার হাসিনা সহ যতগুলো ইস্যু গেল, তারা আসলে কোথায় ছিল? তুলসী গ্যাবার্ড যে মন্তব্যটি করেছেন সেটি তার একটি সাক্ষাৎকারে সেই মন্তব্যটি করেছেন। এটি আসলে তাদের যে একটা অফিসিয়াল বক্তব্য সেটা কিন্তু ধরে নেওয়ার সুযোগ নেই এবং আজকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু সেই বিবৃতিটি এসছে এর প্রতিবাদ জানিয়ে। তো সেই ক্ষেত্রে আমি এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তিত নই, কারণ আমার কাছে মনে হচ্ছে যে ভারতীয় মিডিয়ার যে একটা প্রোপাগান্ডা এবং তাদের যে কোয়েশ্চেনের প্যাটার্ন করা, সেই জায়গাটা থেকে তারা তাকে এরকম একটা কোয়েশ্চেন ছুড়ে দিয়েছে এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে তৎক্ষণাৎ একটা রেসপন্স নিশ্চয়ই মনে আছে ট্রাম্পের যে নির্বাচনের আগে নভেম্বরে ঠিক একই কথা কিন্তু বলেছিলেন। জি, কিন্তু আমি বারবার এটাই বলছি যে এটা তাদের মানে অফিসিয়াল স্ট্যান্ড না। দেখা যাচ্ছে কিছু ব্যক্তির জায়গা থেকে এই বক্তব্যগুলো আসছে এবং ভারতের তো পলিটিক্সের জায়গা থেকে আমাদের উপর প্রেশার ক্রিয়েট করার জন্য সেই ন্যারেটিভটা তো তার একটা স্ট্যাবলিশ করতে যাচ্ছে যে এখানে একটা মৌলবাদী গোষ্ঠী তৈরি হচ্ছে বা এখন যারা এদেশে আছেন তাদের চিন্তাধারাটা এরকম। তো এই একটা ন্যারেটিভ যে স্ট্যাবলিশ করতে যাচ্ছে সেটা যে এখানে কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করার একটা চেষ্টা করা হয়েছে, মাজার ভাঙা হয়েছে, বিভিন্ন ধরনের পতাকা খচিত, আমরা দেখেছি যে মিছিলে আমরা এই পতাকা খচিত হিজবুত তাহরিরের নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের মিছিল দেখেছি। এই ন্যারেটিভগুলো তৈরি হওয়ার কারণেই কি এই উদ্বেগের কারণ কিনা? হ্যাঁ, অবশ্যই। এবং এই ন্যারেটিভটা তো কিন্তু পরিকল্পিতভাবেই তৈরি করা হচ্ছে। এখানে আওয়ামী ফ্যাসিস্ট সহ একটা গোষ্ঠী এই ন্যারেটিভটা মানে করার পেছনে দায়ী বলে আমি মনে করি। কারণ হঠাৎ করেই এত সংঘবদ্ধভাবে যে প্রক্রিয়াতে তারা মাঠে নামছে, সেটা আসলে বোঝাই যাচ্ছে তাদের পেছনে ব্যাপক একটা পৃষ্ঠপোষকতা আছে এবং একটা সুদূর প্রসারী একটা পরিকল্পনার অংশ হিসেবে তারা এই জায়গাগুলোকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। তো সে জায়গা থেকেও আমি মনে করি যে প্রথমে যেরকম সিচুয়েশন ছিল সে জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রথম দিকে যেরকম মাজার ভাঙা বা এই ব্যাপারগুলো যেরকম যেভাবে হচ্ছিল, সেখান থেকে আমার মনে হয় যে উত্তরোত্তর এখন আমরা অনেক কিন্তু মাজার ভাঙা হয়েছে এবং আমরা উপদেষ্টা রেজওয়ানা হাসানকেও দেখেছি আমরা বিবৃতি দিতে এবং কথা বলতে হুঁশিয়ারি উচ্চারণ করতে দেখেছি। অবশ্যই সেই জায়গা থেকে থামানো যাচ্ছে না কেন? এবং আমরা দেখছি যে ভিডিওতে স্পষ্টভাবে তাদের চেহারা দেখা যাচ্ছে, ধরাও হচ্ছে না। সেটা তো আমি বললাম যে তাদের যে পরিকল্পিত যে একটা উদ্দেশ্য, সেই জায়গা থেকে তো তারা বারবার চেষ্টা করছেই। তো দেখবেন যে শুক্রবারে নামাজের পরে দেখবেন যে একটা গোষ্ঠী এরকম পতাকা হাতে নিয়ে যাবে। আবার দেখা যাচ্ছে আমরা বিভিন্ন সম্মেলন বা সভা করছি, সেখানে দেখা যাচ্ছে হঠাৎ করে কেউ একজন পতাকা তুলছে। তো এই জায়গাগুলো কিছু ঘটনা তারা ঘটাচ্ছে। তো আমার মনে হয় যে সরকার এই ক্ষেত্রে আরেকটু শক্ত হতে হবে এবং যে চেহারাগুলো দেখা যাচ্ছে এখনও কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না এবং আইনি প্রক্রিয়াতে আনা হচ্ছে না, সেই ব্যাপারে অবশ্যই আমাদের স্ট্যান্ড নিতে হবে এবং আমাদের সেই আলাপের জায়গাগুলো রয়ে যাচ্ছে। আমরা জানি যে 5 আগস্টের পরে একটা নানান ধরনের একটা ম্যান্ডেট একটা ছিল, নানান গোষ্ঠী ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে এবং এই সরকার পরিচালনার জন্য তারা নিরঙ্কুশভাবে সমর্থন পেয়েছে। তারপরেও এত সমর্থনের পরেও এত বিশৃঙ্খলা আমরা দেখলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হলো না। আমরা মাজার ভাঙা দেখলাম, বিভিন্ন ধরনের যেটি বলা হচ্ছে যে নারীদের উপরে নির্যাতনের বিষয়টি দেখলাম। সব কিছু কেন সব কিছু পাকিয়ে গেল একটা, এটা সমাধান কেন দ্রুত হলো না? এটা তো খুব বেশি মানে দ্রুত হওয়ার কথাও কিন্তু ছিল না, কারণ আপনি যদি দেখেন আমাদের এই গণঅভ্যুত্থানের পরে যে সিস্টেমের যে মানুষগুলো ছিল তারা কিন্তু সবাই আসলে পালিয়ে যায়নি। তবে 17 বছর ধরে আওয়ামী লীগ যেভাবে তাদের একটা পুরোপুরি প্যাক্ট ওয়েতে একটা জায়গা দখল করে রেখেছিল, সব জায়গাতে তাদের প্রত্যেকটা পোর্শনে তাদের লোকজনকে যেভাবে সেট করেছিল, আপনি ইভেন আনসারের মধ্যেও দেখবেন মানে যেই বাহিনীগুলো আসলে জনগণকে প্রোটেকশন দেবে তারা মোটামুটি তাদের পেটোয়া বাহিনী হিসেবে নিযুক্ত করা ছিল। সে আনসার থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনীতে মানে উপরের সারি থেকে নিচের সারিতে প্রত্যেক জায়গায় আসলে মোটামুটি 70 to 80% তাদের মানে নিযুক্ত লোক এবং তাদেরকে বিভিন্নভাবে প্রক্রিয়াতে তাদেরকে মানে চিহ্নিত করে যে হ্যাঁ তারা দলকেই সার্ভ করবে, সেই মানুষগুলোকে তারা রেখেছিল। তো হাসিনা সহ যখন মোটামুটি 300-500 বা 2-3 হাজারের উপরে নেতাকর্মী পালিয়ে গেল, অথবা কেউ কেউ আমাদের সেফ হোম যেটা বলি আমি, আর্মিদের ওইখানেও কিছু মানুষ ছিল তারা পরবর্তীতে পালিয়ে গেছে, সেটা আসলে খুবই দুঃখজনক যে তারা পালিয়ে যেতে পেরেছে। তো যারা ছিল বা যারা আছে তারা কিন্তু বেশিরভাগ অংশটা আসলে রয়ে গেছে। তো
তো সেই রয়ে যাওয়ার থেকে ধরেন আপনি প্রথমেই পুলিশকে ওইভাবে ফাংশনাল হতে পাননি, আপনি অন্যান্য যেই আমাদের সচিবালয় কেন্দ্রিক যে জায়গাগুলো সেই ব্যুরোক্রেসির জায়গাতেও কিন্তু আপনি ফাংশনাল হতে পাননি। তারা কিন্তু আমাদের যারা উপদেষ্টার মণ্ডলী রয়েছেন তাদেরকে কিন্তু ওইভাবে হেল্প করছে। আমরা জানি যে আপনারা বলছিলেন যে এই সরকারের প্রেশার গ্রুপ হিসাবে আপনারা হচ্ছে কাজ করবেন, এবং সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন উন্নতি হচ্ছিল না তখন আপনারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছিলেন। হ্যাঁ, আপনারা কি এখনো মনে করেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার আন্ডারেই হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে? আমরা আসলে মানে দেখছি তার বর্তমান যে জায়গাগুলো তারা সে যেভাবে কাজ করছে, সে ফাংশনাল হয়তো ওইভাবে কাজ করছে না। আমাদের নারীদের নিরাপত্তা থেকে শুরু করে প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর জায়গাতে আসলে ব্যাপক হারে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি এবং অনিরাপদ বোধ করছি। তো সেই জায়গা থেকে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি এবং তাদের যে পরবর্তীতে কিছুটা চেঞ্জ আসছে, সেখানে আমরা আসলে আরও কিছুটা সময় দেখতে চাচ্ছি। কারণ ধরেন যে জাস্ট আমরা যে সুইচ মানে অন অফ করতে থাকি তাহলে কিন্তু সেই জায়গাটা দ্রুত সলভ করা সম্ভব না। এখন আরেকটা মানুষকে এনে দিলে যে সেই জায়গাটা যদি দ্রুত পরিবর্তন হবে এমনটাও না। তো আমরা চাচ্ছি যে একটা মানুষ আরও কিছুটা সময় নিক, বরঞ্চ সেই জায়গাটা যদি ঠিক করে আসতে পারে, তবে তার যে জায়গা সেটা নিয়ে আমরা আসলে খুবই হতাশ। যে মানুষগুলো আসলে অস্থিতিশীল করতে চাচ্ছে তারা আসলে কোনো সময় গণঅভ্যুত্থানের ওই শক্তি হতে পারে না, এবং তারা আমাদের ওরকম পরিচিতও না। তারা পরিচিত, তারা সেই শাহবাগের সময় তাদের সেই উত্থান ছিল এবং তাদের নিজস্ব কিছু এজেন্ডা আছে যেটার সাথে তারা বাস্তবায়ন করতে চায়, এবং স্যাংশন বা এই যে এইভাবে যে দেশকে একটি ক্ষতির মুখে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা, আর সেই দূরভিসন্ধি দিয়ে আমার মনে হয় না বাংলাদেশের মানুষ যারা আমরা আছি সকলে মিলে সেটা হতে দেব। তো সেটা একদম মোটামুটি ক্লিয়ার। জি, আমরা দেখছিলাম যে আমরা আগেও কিন্তু এরকম দেখেছি। আমরা গত 15 বছর যে সরকার ছিলেন, পতিত আওয়ামী লীগ সরকার, তারাও কিন্তু তাদের নেতা কর্মীরাও বলতো যে একটি গোষ্ঠী এরকম চক্রান্ত করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। আমরা সেই পরিস্থিতি এখনো শুনতে পাচ্ছি কেন? না, এটা তো আমি তো মানে কথাটা একদম ডিরেক্ট করে বললাম যে লাকি আক্তার সহ এই মানুষগুলো এত সময় যে আন্দোলনগুলো হলো, আপনার হাসিনা সহ যতগুলো ইস্যু গেল, তারা আসলে কোথায় ছিল? সেই গোষ্ঠীটাকে এই জন্যই আমি মেনশন করছি, তাদেরকে তো আমরা সেই শাহবাগের ওই ঘটনার পরে তারপর তো তাদেরকে আমরা কোথাও দেখিনি। তারা যদি আসলে ওই রকমভাবে মানে সজাগ বা ওই রকম সরব থাকতো মাঠে বা বিভিন্ন প্রতিক্রিয়াগুলো দিত, তাহলে আমি ভাবতাম যে হ্যাঁ, না, তারা আসলে ওই প্রতিশ্রুতিশীল জায়গা থেকে তারা আছেন। তো তারা হঠাৎ করেই যে উদয় হচ্ছে, সেটা তো অবশ্যই একটি দূরভিসন্ধির একটি পার্ট হিসেবে আমি মনে করি।